আসসালামু আলাইকুম। আমি হোম মেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম সাংসারিক একটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এই যে গোটি বাটি যা আছে আর কি আমার গরিবের সংসারে, তো সব কিছু আসলে দেখিয়ে দিচ্ছি। তো এগুলো বের করে নিলাম ক্যাবিনেট থেকে। তো ক্যাবিনেটে আরও অনেক জিনিসপত্র ছিল, সেগুলো অবশ্য আমার ভাইয়ের ছিল, কারণ আমার ভাইয়েরও কিন্তু একটা ব্যাচেলার লাইফে একটা ছোট্ট সংসার ছিল। সেটা আমি আসার পরেই আসলে সংসারটা ভেঙে গিয়েছে, যদিও বাসাটা এখনও আছে। মানে রান্নাবান্না তার আর করতে হচ্ছে না। তো তার জিনিসপত্রগুলো আমার রুমে নিয়ে আসছিলাম, মানে ক্যাবিনেটে রেখে দিয়েছিলাম কাছের জিনিসপত্রগুলো। তো সেগুলো আসলে বাড়িতে দিয়ে দিয়েছি, যেহেতু ওর রুমে ক্যাবিনেট বানিয়েছে নতুন করে, তার জন্য আসলে দিয়ে দিলাম। আর ওরা অবশ্য নিতে চায় নাই, ও মানে আমার ভাইও নিতে চায় না, ভাইয়ের বউও নিতে চায় না, তো জোর করে অবশ্য দেওয়া হয়েছে। আর এই হচ্ছে গিয়ে আমার ক্যাবিনেটের যে বাকি যা যা ছিল সব কিছু ওই যে এলোমেলোভাবে রেখে দিয়েছি, সব কিছুই আবার মুছে টুছে তারপরে ক্যাবিনেটে সাজিয়ে রাখবো। আর এটা ক্যাবিনেট সব কিছু নামার উদ্দেশ্য হলো অনেক বালি পড়ে গিয়েছে গ্লাসের মধ্যে, সেগুলো তো অবশ্যই মুছে নেব। তারপর হচ্ছে গিয়ে রুমের সেট আপটা একটু চেঞ্জ করব, কারণ ক্যাবিনেটের জন্য আমি সোফাটা এই রুম থেকে ওই রুমে নিতে পারতেছিলাম না। তো ক্যাবিনেটটা যেহেতু এখন ফাঁকা, তো ধাক্কা দিলে একটা পাশে চলে যাবে, তখনই আসলে সোফাটা সরাতে পেরেছি। যেহেতু আমাদের ছোট্ট বাসা, তো আমাদের আসলে ড্রয়িং বলতে কোনো কিছু নাই, ড্রয়িং রুম নেই। তো যেটাই বেডরুম সেটাই ড্রয়িং রুম, সেটাই আবার হচ্ছে গিয়ে টিভি দেখার রুম, সেটাই রিডিং রুম, মানে এভাবেই আসলে অগোছালো করে থাকতেছি। থাকতে থাকতে অবশ্যই এটার সাথে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। তো যাই হোক, আমি আমার মতো করে আছি। আসলে যে যার মতো থাকার সে সেইভাবেই থাকতে যদি স্বাচ্ছন্দ্য বোধ করে তাহলে মন্দ কি। তা আমি অবশ্য মানিয়ে নিয়েছি, এই যা আর কি। তো আজও কিন্তু খান সাহেবকে বলতেছিলাম যে আসলে ভাড়া বাসায় থাকতেছি, শহরে থাকতেছি, কিন্তু সুন্দর একটা বাসায় থাকতেছি না, আর নিজের মন মতো করে আসলে থাকতে পারলাম না। অবশেষে বাড়িতে যাওয়ারও কিন্তু সময় হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি এই যে দেখেন আমার ক্যাবিনেটটা গুছিয়ে নিলাম। তো আমার ভাই বারবারই বলতেছিল যে আমি নাকি ক্যাবিনেটটা একদম ফাঁকা করে নিয়েছি, ওর সব কিছু কেন বাড়িতে দিয়ে দিলাম। ও বলতেছে আপনার এবার শান্তি তো। তো যাই হোক, ওরও তো ব্যাচেলার লাইফের জিনিসপত্রগুলো, ওইগুলো তো ওর জন্য স্মৃতি, তাই না? তো এগুলো আসলে আমার বেশিরভাগ কেনা হয় না। দেখা গেছে বিভিন্ন অকেশনে আমার ভাইরা গিফট করেছে, আম্মা গিফট করেছে ভাইদের বিয়ে উপলক্ষে। তো এই হিসাবে আমার ক্যাবিনেট কিন্তু ভরে গিয়েছে, বাড়িতেও আছে কিছু আর এখানেও আছে। তো যা যা যেভাবে গুছিয়ে নিলাম সেটা আবার একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখন তো খুব ফ্রেশ ফ্রেশ লাগতেছে, বালি এখন কিছুই নেই, একদম মানে নেট অ্যান্ড ক্লিন যা বলে আর কি। তো উপরের সাইডটা আরেকটু পরিষ্কার করতে হবে, যেহেতু আমার রান্নাবান্নাটাও করতে হবে। তো তার জন্য আসলে মোটামুটি করে ভিতরের সাইডটাই পরিষ্কার করে নিয়েছি, আর উপরে মোটামুটি করে একটু পরিষ্কার করে নিয়েছি। আর আমাদের আনিশাও কিন্তু বাসায় আছে, ও কিন্তু ঈদের পরে আর কি আসলো, মানে বন্ধ আছে মাদ্রাসা, তার জন্য এসেছে। তো এই যে এই পাশে কিন্তু আমার মানে ড্রেসিং টেবিল ছিল, সেখানে কিন্তু জুতার সেলফ নিয়ে আসছি। আর জুতার সেলফটা যেখানে ছিল সেখানে কিন্তু ভিতরের রুমে যে একটা সোফা ছিল সেটা নিয়ে আসছি। তো এই যে মোটামুটি করে ওই যে গরিবের রুম বলে কথা, যেভাবে গুছিয়ে নেওয়ার গুছিয়ে নিলাম এই আর কি। তারপরে চলে গিয়েছি রান্নাঘরে, ভেন্ডি ভাজি করব। তো ভেন্ডিটা কেটে নিচ্ছি। তো তার আগে কিন্তু ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, কারণ ভেন্ডি তো আর কাটার পরে ধোয়া যাবে না, তাহলে কেবল পিচ্ছিল পিচ্ছিল পানি বের হবে আর খাওয়া যাবে না সেটা। তো আমি ভেন্ডিটা কেটে নিচ্ছি, পেঁয়াজ, আলু, কাঁচামরিচ যা যা আছে সব কিছু আসলে কেটে নেব। আর গরু মাংস রান্না করব আলু দিয়ে, তো গরু মাংসটাও কেটে নেব। তো ডাল আর রান্না করি নাই, গরু মাংসটা একটু ঝোল ঝোল করে রান্না করতে বলেছিল খান সাহেব, তার জন্য আর ডাল রান্না করি না। যেহেতু ঝোল তরকারি হলে আসলে ডাল খাওয়া যায় না, আর ভুনা টুনা হলে ভাজি টাজির সাথে ভর্তার সাথে ডালটা কিন্তু বেশ ভালো যায়, কিন্তু যখন তরকারির মধ্যে ঝোল থাকে তখন আর আসলে ডালটা খাওয়া হয় না, তার জন্য আর ডাল রান্না করতেছি না। তো ভেন্ডি ভাজি আর হচ্ছে গিয়ে গরু মাংস আলু দিয়ে, আর আগের অবশ্য একটা তরকারি আছে ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা একটু থেকে গিয়েছে। ডাটা তো আমার খুব প্রিয়, সেটা তো ফেলে দেওয়া যাবে না, যদিও মানে 2 দিন হয়ে গিয়েছিল, তারপরে কিন্তু আমি ফেলে দেই নাই, আমি অবশেষে সেটা খেয়ে নিয়েছিলাম। তাই তো পেঁয়াজটাও কেটে নিয়েছি আর আলুগুলোও ছিলে নেব। তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইকটা না দিয়ে থাকেন প্লিজ লাইকটা দিয়ে দেবেন। আসলে বিশ্বাস করেন এখন আর না ভিডিও করতে, ভিডিও দিতে, ভিডিও দেখতে কোনোটাই এখন আর ভালো লাগে না, কেমন জানি একটা হয়ে গিয়েছি।
ভিউজেরও অবস্থা খারাপ, আর ওয়াচ টাইম এত কেটে যাচ্ছে কেন আমি ঠিক বুঝতেছি না। আমি যে 2-3 দিন ভিডিও দেই নাই, কিন্তু তখন কিন্তু আমার ওয়াচ টাইম অ্যাড হয়েছে। তো তখন সেটা দেখে তো খুব খুশি লাগতেছিল যে আমি ভিডিও দিচ্ছি না অথচ ওয়াচ টাইম অ্যাড হচ্ছে। কিন্তু এখন আজকে 2-3 দিন ভিডিও দিতেছি, কিন্তু আমার ওয়াচ টাইম প্রায় 20 ঘন্টার মতো কিন্তু কেটে নিয়েছে। তো কেন কি বিষয় আসে আমি আসলে এসব কিছুই জানি না, কিন্তু ভিডিও তো সবার দেখতেছি। আমার ভিডিও যাই ভিউজ হচ্ছে দেখতেছে, আর সেটাও তো দেখতেছে, তাই না? তো কিছু তো অ্যাড হওয়ার কথা, অন্তত কিছু না হোক 1-2 ঘন্টা তো অ্যাড হবে, কিন্তু অ্যাড হওয়ার তো দূরের কথা 20 ঘন্টারও বেশি হবে আমার কেটে নিয়েছে। তো আসলে এক করে সবাই চলে যাচ্ছে, আমারও ক্লান্ত লাগতেছে, এখন আর ভাল লাগতেছে না। ওই যে বললাম, ভিডিও করতে, ভিডিও ছাড়তে, ভিডিও দেখতে কোনোটাই একদম ভাল লাগতেছে না। তো যার জন্য আসলে মানে এটার প্রতি অনীহা চলে আসছে। হয়তোবা আমিও চলে যাব। আর রেহান ব্লগসের ওই দিদিভাই তো আজকে ডিগলার দিয়েই দিয়েছে, উনি হয়তোবা ভিডিও আর ছাড়বেন না। তবে খুব মিস করব যাদের ভিডিও নিয়মিত দেখতাম, তাদেরকে খুব মিস করব। তারা যদি ভিডিও না দেয় তাহলে কিন্তু খুব খারাপ লাগে। তো অনেকে অবশ্যই ঈদের ছুটিতে বেড়াতে গিয়েছে বা বিভিন্ন সমস্যার কারণে অনেকে ভিডিও দেয় নাই। তো আর দিবে কিনা তাও জানি না। অনেকে দেখা যাচ্ছে যে 8-10 দিন হয়ে গিয়েছে কিন্তু এখনো ভিডিও দিচ্ছে না। তো এটাই আসলে বাস্তব, যে অনীহা যখন চলে আসে তখন আসলে এসব আর ভাল লাগে না। তো একটা ঝোঁকের বসে আসলে এটাতে ইউটিউবে এসেছি, বিশেষত আমার ছেলের আবদারই এসেছিলাম। আমার ছেলেটাই আমাকে বলেছিল যে আম্মু, সবাই তো করে, তুমি তো রান্নাবান্না করো, তুমি যা যা কাজ জানো তুমি তোমার কাজগুলো শেয়ার করবা, দেখবা তুমি তো অনেক কাজ জানো, তোমার ভালোই হবে। তা আসলে তার জন্যই আসছিলাম। সেই আমাকে চ্যানেলটা খুলে দিয়েছিল, ভিডিও কিন্তু সেই করে দিত, তখন ভিডিও এডিট করে দিত। যখন দেখলাম যে ওর পড়াশোনাতে আসলে ডিস্টার্ব হচ্ছে, ও আমার এইসব কাজে করতেছে, ফোনটা অনেকটা টাইম তার কাছে থাকে, তারপর থেকে নিজে আবার এডিট করা বা যা যা কাজ করা সেগুলো শিখে নিয়েছিলাম। কিন্তু এখন একটা সময় ছিল যে খুব ভাল লাগতো, যখন ভিউজ খুব বেশি হয় তখন খুব ভালোই লাগে ভিডিও তৈরি করতে। কিন্তু যখন দেখি যে ভিউজের অবস্থা খারাপ, ওয়াচ টাইম কেটে যাচ্ছে, তখন আসলে এই অনীহা চলে আসে। একটা পর্যায়ে ভাবি যে এই তো আমার লক্ষ্যে মনে হয় আমি একটু পরেই পৌঁছে যাব। যখন দেখি যে আসলে আশা মানে ওই যে মরিচিকার পিছনে দৌড়াচ্ছি, তখনই আর ভাল লাগে না। তো কি আর করার, যতদিন ভাল লাগে থাকবো, আর ভালো না লাগলে তো সবাই দেখবেন, হয়তো বা আমিও চলে যাব বা আর ভিডিও দেখবো না। এই আর আসলে সাংসারিক কাজকর্ম সব কিছু মেনটেন করে আবার এই ভিডিও তৈরি করা, ভিডিও দেখা, সেটা কিন্তু খুবই কষ্টের সাধ্য। এটা আমাদের সব গৃহিণীদেরই হয়ে থাকে। অনেকে তো চাকরিও করে আবার সাংসারিক কাজকর্ম মানে সংসারটাও আছে সেটাও দেখে তারপর আবার ভিডিও দিচ্ছে। তবে যাদের ভালো আর কি মানে ভিউজ হচ্ছে বা যাদের ভালো চলতেছে তাদের তো খুশির ব্যাপার, আর যাদের মানে এসব একদমই হচ্ছে না, মানে লক্ষ্যে তার পৌঁছতে খুবই কষ্ট হচ্ছে, তাদের জন্য আসলে খুব টাফ হয়ে যায়। একটা সময় তো আমি ভাবতাম যে মানে যখন আমি ভিডিও সবার দেখতাম যে কিসের এত কষ্ট, মানে মোটামুটি একটু ভিডিও করে তারপরে ভয়েস টয়েস দিয়ে দিলেই তো মনে হয় হয়ে যায়, আর সবাই দেখে নিবে, তারপরে তো হচ্ছে গিয়ে কেবল মানে তার ভিউজ বা তার ওয়াচ টাইমও হয়ে যাবে, টাকা ইনকাম করে ফেলবে, সব কিছু আসলে ভাবতাম এই আর কি। তো ফেসবুকও একটা সময় ফেসবুকে এত ছিলাম যে একদিন যদি কতক্ষণ ফেসবুকে না ঢুকতাম তাহলে ভালোই লাগতো না। কিন্তু এখন ফেসবুকের প্রতিও কিন্তু অনীহা চলে আসছে, এখন আর মনে হয় না যে ফেসবুকে ঢুকি কোনো একটা পোস্ট দেই, এখন আর দিতেও ভালো লাগে না। আর কি আর বলবো, টিলস অন্যান্য ফেজের অবস্থা দেখলে আমার কাছে বিরক্ত লাগে, যার জন্য আসলে আমি সেখান থেকেও অনেকটাই দূরে সরে গিয়েছি। তারপরে ইউটিউবে আসলাম, ইউটিউবেও এখন আর ভাল লাগতেছে না, এটার প্রতি অনীহা চলে আসতেছে। তো যাই হোক, যতদিন ভাল লাগবে আবারও বলছি ততদিনই আপনাদের সাথে থাকবো। তারপরে যদি কাউকে খুব বেশি মিস করি, যদি আপনার মানে তাদের মধ্যে কেউ যদি ইউটিউবে থেকে থাকে, তাহলে মাঝে মাঝে তো অবশ্যই তাদের ভিডিওগুলো অবশ্যই দেখে নেব। আর এদিকে দেখেন আমি এসব বক করতে করতে আমার ভবিষ্যৎ প্ল্যান করতে করতে আমি কিন্তু মানে গরু মাংসটা ম্যারিনেট করে নিলাম, তারপর একটু হাতটা ধুয়ে পানি দিয়ে চুলের উপরে বসিয়ে দেবো একটু পরে। আর এদিকে আমার ভেন্ডি ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজিটা নামিয়ে নেব। আর অ্যাকচুয়ালি কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে, তো ভাতটাও কিন্তু আমি ঠিকা দিয়ে নিয়েছি।
তো এভাবেই আসলে করে নিয়েছিলাম। আর আমাদের আনিশা ছিল, আর আনিশার ভেন্ডি ভাজিটা খুবই প্রিয়, যদিও গরু মাংসটা সে একদম তেমন একটা পছন্দ করে না। আসলে সব বাচ্চারাই গরু মাংসটা তেমন একটা খেতে চায় না, যে মুরগিটা যত মানে খেতে চায় আর কি। তো আমাদের আনিশা কিন্তু চলে গিয়েছে, ওর কিন্তু মন খারাপ, ওর জন্য আমাদেরও কিন্তু মন খারাপ ছিল। আমি ওর বাবার কাছে ফোন দিয়েছি, ফোন দিয়ে দেখতেছি ও কান্না করতেছে, ওর নাকি খুব খারাপ লাগতেছে। তা আসলে মায়া বড় অদ্ভুত জিনিস, তাই না? তা আমারও কিন্তু খুব মানে খারাপ লাগতেছিল যে ও তো ছিল, যে ওকে একটু ফোন দে, ওর বাবাকে একটু ফোন দেই, কিন্তু ফোন দিয়ে দেখলাম যে মেয়েটাও কান্না করতেছে। তো এদিকে দেখেন আমি খাবার দাবার সবই টেবিলে নিয়ে আসছি। তো এইটুকু অবশ্যই আমার মেয়ে ভিডিও করে নিয়েছে। গরু মাংস একটু ঝোল করে রান্না করেছি, দেখতে পেলেন, ভেন্ডি ভাজি আর হচ্ছে গিয়ে আগের সেই তরকারি। তো এই দিয়ে হয়ে গিয়েছিল আমাদের দুপুর এবং রাতের খাবার। তো আমরা কিন্তু বেশি আইটেম করি না, আর আইটেম করলে খাওয়াও যায় না। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার কথা যদি কেউ কষ্ট পান আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।